শুনছো, বিজয় শরীর এখন কেমন আছে? ওর জ্বরটা কি একটু কমলো নাকি? বিজয়ের বাবা, ওর জ্বর কিছুতেই কমছে না। সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। বৌমা, তুমি বিজয়কে সময় মতো খাবার আর ওষুধ দিয়েছিলে তো? হ্যাঁ বাবা, আমি ঠিক সময়ে খাবার আর ওষুধ দুটোই দিয়ে দিয়েছিলাম। বিয়ের আগে তো ওর সবই ঠিক ছিল, কিন্তু বিয়ের পরেই কে জানে কি হলো আমার ছেলের। সারাক্ষণ শরীর অসুস্থ থাকে। এর আগে তো কখনো এটা হয়নি। এটা তুমি একদম ঠিকই বলেছ। আমাদের বিজয়ের তো ছোটখাটো অসুখই মাত্র করত, আর ডাক্তার দেখিয়ে ওষুধ খেলে সেটা দুদিনে ঠিকও হয়ে যেত। এবার তো কিছুতে বুঝতেই পারছি না কোনো ওষুধ ওর উপর কাজ করছে না কেন। আমাদের ছেলেটাকে কত জায়গায় দেখালাম বলতো, বড় বড় ডাক্তার দিয়ে ওকে পরীক্ষা করানো হলো, কিন্তু জানি না আমাদের ছেলেটার কি এমন অসুখ করলো কে জানে, যে ও কিছুতে ঠিক হওয়ার নামই নিচ্ছে না। যাকে, তুমি চিন্তা করো না, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। আমার মনে হচ্ছে বিয়ের পরে কোনো অশুভ নজর পড়েছে আমার ছেলের ওপর। যদি সেটাই হয়, তাহলে যে খারাপ নজর দিয়েছে আমার ছেলের ওপর, তার শরীরে পোকা পড়ুক, ওর বংশ শেষ হয়ে যাক। বিন্দু, শান্ত হও। এইভাবে রাগ করলে তোমার শরীরটা খারাপ হবে। তোমার বিপি অলরেডি বেড়ে আছে। আমার বিপি বাড়ুক বা কমুক, আমার কোনো চিন্তা নেই। আমার শুধু আমার ছেলের চিন্তা। তুমি একটা কাজ করো, গুরুদেবকে ফোন করে এখানে ডাকো। উনি আমার ছেলেকে ঠিক করতে পারবেন। প্রণাম গুরুদেব। কি আর বলবো গুরুদেব, শুধু জেনে রাখুন চারদিকে নানা ঝামেলায় জড়িয়ে আছি। আমাদের ছেলেটার শরীরটা বড্ড খারাপ হয়েছে। যদি দয়া করে আপনি আমাদের বাড়িতে আসেন, তাহলে একটু আশা পাই। আগে আগে গুরুদেব, প্রণাম। গুরুদেব কি বললেন? গুরুদেব আমাদের প্রতিবেশীর বাড়ি এসেছেন। কিছুক্ষণের মধ্যে উনি এখানেও আসবেন। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ঈশ্বরের অশেষ কৃপা যে গুরুদেব কাছাকাছি আছেন। এই অসুখ আমার ছেলেকে একেবারে শেষ করে দিল। মা, কাঁদবেন না, গুরুদেব তো আসছেন, উনি সবকিছু ঠিক করে দেবেন। অলোক নিরঞ্জন, জয় মা কালী কঙ্কালী, তোর কথা যাবে না খালি। অলোক নিরঞ্জন। গুরুদেব, আমার ছেলেকে দেখুন না, কি হয়েছে ওর কে জানে। গুরুদেব, আমি যেদিন থেকে আমার ছেলের বিয়ে দিয়েছি, সেদিন থেকে ওর শরীর খুব খারাপ। আমরা সব কিছু করেছি, কিন্তু আমার ছেলে সুস্থ হচ্ছে না। আর ভয় নেই, আমি চলে এসেছি। ও একেবারেই ঠিক হয়ে যাবে। অলোক নিরঞ্জন, জয় মা কালী কঙ্কালী, তোর কথা যাবে না খালি। অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন, জয় মা কালী কঙ্কালী, তোর কথা যাবে না খালি। অসুখের কারণ আর নিবারণ দুটোই পেয়ে গেছি। কারণটা কি গুরুদেব? কারণ তোমার বৌমার মাঙ্গলিক হওয়া। এখন যদি তোমার ছেলেকে একেবারে সুস্থ করতে হয়, তাহলে তোমার বৌমার বিয়ে বটগাছের সাথে দিতে হবে। গুরুদেব, আমি আমার স্বামীর প্রাণ বাঁচানোর জন্য আপনি যা যা বলবেন সব করতে রাজি আছি। ওম মঙ্গলম মঙ্গলম স্বাহা, ওম মঙ্গলম মঙ্গলম স্বাহা। বিয়ে সম্পন্ন হলো। গুরুদেব, এখন আমাদের ছেলে একদম ঠিক হয়ে যাবে তো? অলোক নিরঞ্জন, জয় মা কালী কঙ্কালী, তোর কথা যাবে না খালি। মায়ের কৃপায় তোমাদের সন্তান একেবারেই ঠিক হয়ে গেছে। ওই দেখো। মা, বাবা, দেখো, আমি একেবারে ঠিক হয়ে গেছি। আমি ঠিক হয়ে গেছি। বিজয়, যা বাবা, গুরুদেবের কাছে আশীর্বাদ নে। প্রণাম গুরুদেব। গুরুদেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন। যদি আপনি না থাকতেন, তাহলে আমি কখনোই ঠিক হতে পারতাম না। ধন্যবাদ আমাকে নয়, তোমার স্ত্রীকে দাও বাবা। যে কোনো প্রশ্ন না করেই বটগাছকে বিয়ে করতে রাজি হয়ে যায় শুধুমাত্র তোমার জন্য। তোমার ভাগ্যে মাঙ্গলিকের সাথে বিয়ে লেখা ছিল।
কিন্তু ওর ভাগ্যে সর্বদা সুখী লেখা ছিল। ওর ভাগ্যের জন্যই তুমি বেঁচেছ। অন্য কোনো মেয়ে হলে তোমার মৃত্যু নিশ্চিত ছিল। সন্ধ্যা, আর কিচ্ছু বলার প্রয়োজন নেই। তুমি সুস্থ হয়ে গেছো, আমার জন্য এটাই যথেষ্ট। আমাদের ছেলে খুব ভাগ্যবান যে সন্ধ্যার মতো এত ভালো বউ পেয়েছে। আর এমন বৌমা পেয়ে আমরাও। আমাদের বিয়ে হয়ে গেছে প্রায় 1 মাস হয়ে গেছে। এখন এই ঘুমটার কি প্রয়োজন? মানছি আমাদের বিয়ে হয়েছে 1 মাস হয়ে গেছে, কিন্তু এটা ভুলে যেও না যে আমরা এখনো পর্যন্ত এক হইনি। কোনো ব্যাপার নয়, আজ আমরা এক হয়ে যাই। বিজয়, বিজয়, এই হঠাৎ করে কি হচ্ছে তোমার? বিজয়, বিজয়, বাঁচাও, আমাকে বাঁচাও। সন্ধ্যা, 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 সন্ধ্যা। হ্যালো, হ্যালো গুরুদেব, যত তাড়াতাড়ি সম্ভব আমার বাড়ি চলে আসুন। বিজয়, বাঁচাও আমাকে। গুরুজি, বাবা, বাঁচান আমাকে। আমাকেও বাঁচাও, বাঁচাও আমাকে। বৌমা, বিন্দু দেখো আমাদের বৌমাকে। সন্ধ্যা, বাবা, বাঁচান আমাকে। মা, মা, বাঁচান আমাকে। শুনছো? কিছু একটা করো, নয়তো আমাদের বৌমার সাথে অনর্থ ঘটবে। আমি কিছু করছি কিছু। বাঁচাও বিন্দু, বিন্দু বাঁচাও আমাকে, বাঁচাও। বাঁচাও, বাঁচাও বিন্দু। মা, বাবা, সন্ধ্যা। বাবা বিজয়, আমাদের বাঁচাও। আমাদের বাঁচা বাবা, বাঁচাও আমাদের। তোমরা কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি ছাড়াচ্ছি তোমাদের। মা, বাবা। অলোক নিরঞ্জন, জয় মা কালী কঙ্কালী, তোর কথা যাবে না খালি। অলোক নিরঞ্জন। গুরুদেব, বাঁচান আমাকে। বাঁচান অলোক আমায়। নিরঞ্জন, জয় মা কালী কঙ্কালী, তোর কথা যাবে না খালি। ওম হিম ক্রিং ফট স্বাহা। পালিয়ে যা, পালিয়ে যা। সামনে এসো, এসো সামনে। কে তুমি? কে চাইছো কি? কেন তুমি এই বাচ্চাটাকে জ্বালাতন করছো? আজ যখন তুমি ওর বিবাহ এই গাছের সঙ্গে দিচ্ছিলে, তখন আমি এই গাছের মধ্যেই ছিলাম।
সেই জন্য ওর বিবাহ আমার সঙ্গেও হয়েছে। এখনো আমারও স্ত্রী। এখন আমি ওকে আমার সঙ্গে করে নিয়ে যাব। আমার সঙ্গে করে নিয়ে যাব। তুই একজন আত্মা, আর তুই যাকে তোর স্ত্রী বলছিস ও একজন মানুষ। তাই এক আত্মার স্ত্রী কখনো মানুষ হতে পারে না। ছেড়ে দে ওকে, ছেড়ে দে। আমি ওর সঙ্গ 7 জন্ম পর্যন্ত ছাড়ব না। আলোক নিরঞ্জন জয় মা কালী কঙ্কালী তোর কথা যায় না খালি। ওম হিং ক্রিং ফট ফট স্বাহা। তোমাদের দুজনের কল্যাণ হোক। আমাকে বাঁচানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ গুরুদেব, কিন্তু মা আর বাবা তো। জীবন আর মৃত্যু সব ওপরওয়ালার হাতে বাবা। সকলের মৃত্যু নিশ্চিত। তোমরা দুজন আগামী দিনের কথা ভাবো। কিন্তু আপনি আবার ফিরে এলেন কি করে গুরুদেব? আসলে তোমাদের সাথে আমার আত্মার মিলন আছে বাবা। তোমাদের অসুবিধের কথা আমি আগেই অনুভব করেছি, তাই আমি ফিরে এসেছি। ভগবান তোমাদের মঙ্গল করুন। আলোক নিরঞ্জন। ম্যানেজার, জেসিবি এখনো এলো না কেন? স্যার, আমি একটু আগেই ফোন করেছিলাম, রাস্তাতেই আছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। গত 1 ঘন্টা ধরে তুমি আমাকে এই কথাই বলে যাচ্ছ। তুমি খুব ভালো করেই জানো 3 দিনের মধ্যে যে কোনো ভাবেই ওকে বিল্ডিংটা ভাঙতেই হবে। তাও তুমি স্যার স্যার এসে গেছে, ও এসে গেছে, এসে গেছে। এত দেরি কেন হলো তোর? তোকে তো বলেছিলাম 7টার মধ্যে চলে আসবি। আরে মুখ কেন দেখছিস? যা চলে যা, শুরু কর কাজ। আরে ম্যানেজার, তুমি পুরনো জেসিবি কেন আনিয়েছো? না স্যার, এটা পুরনো নয়, এটা একদম নতুন জেসিবি। নতুন হলে এখনো স্টার্ট হচ্ছে না কেন? আরেকটা জেসিবি নিয়ে এসো। স্যার স্টার্ট হয়ে গেছে। চল এবার তাড়াতাড়ি এগিয়ে যা আর বিল্ডিংটা ভেঙে ফেল। তো মনে হচ্ছে গাড়িটা অপারেট করতেই পারে না। স্যার কিন্তু আরেকটা জেসিবি নিয়ে এসো। স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না যে প্রথম গাড়িটা বিল্ডিংটার দিকে এগোতে পারছিল না, কিন্তু পিছনে যাওয়ার সময় কোনো সমস্যাই হলো না। এবার এই জেসিবিটার সঙ্গেও একই জিনিস হচ্ছে। শ্রমিকদের ডাকো। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যালো লক্ষণ। এই গোটা বিল্ডিংটা 3 দিনে ভাঙতে হবে লক্ষণ। চিন্তা করবেন না স্যার, 3 দিন দূরের কথা, 3 ঘন্টার মধ্যে ভেঙে দেব। আরে বড় বড় কথা না বলে যদি এই গোটা বিল্ডিংটা 3 দিনের মধ্যে ভাঙতে পারিস না, তাহলে স্যারকে বলে তোদের আমি 4 দিনের টাকা দেবো। এবার তোরা কাজে লেগে পড়। আরে চল ভাইয়েরা, কাজটা শেষ করে দিই। বাঁচাও 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 বাঁচাও। আজকের পর এই বাড়িটা যদি কেউ আবার ভাঙবার চেষ্টাও করে, তাহলে শুনে রাখো একটা কথা, সবার হাড়গোড় এমন ভাবে ভাঙবো দুনিয়ার কোনো ডাক্তার সেই হাড় আর জুড়তে পারবে না। ক্ষমা করবেন স্যার, এটা আমরা পারবো না।
ম্যানেজার, তুমি ঠিক আছো? আরে না স্যার, শরীরের সব পার্টগুলো ভেঙে দিয়েছে ওই লোকটা। ম্যানেজার, এই ভূত তো আমাদের সামনে এসে বলে দিল, তার মানে এই ভূতই এই বিল্ডিংটা ভাঙতে বাধা দিচ্ছিল, ওই জেসিবি মেশিনগুলো আটকাচ্ছিল। একদম 100% ঠিক বলেছেন স্যার আপনি। এবার তো এই প্রজেক্টটা এই ভূতটাকে তাড়ানোর পরই শুরু হতে পারে স্যার। কিন্তু সেটা তো না তুমি জানো আর না আমি, যে এই ভূত এই বিল্ডিং থেকে কি করে যাবে। এক্স্যাক্টলি স্যার। স্যার স্যার, একজন তান্ত্রিক বাবার খোঁজ পেয়েছি স্যার। উনি 100% গ্যারেন্টির সঙ্গে ভূত তাড়াতে ওস্তাদ। কতক্ষণের মধ্যে আসবে সে? স্যার ডেকে নিয়েছি, বাবা বাইরেই বসে আছে। গুড, ওনাকে ভেতরে ডাকো। হ্যাঁ স্যার। হ্যালো রোশনি, বাবাকে ভিতরে পাঠাও। বাবা, আমার ম্যানেজার বলল যে আপনি ভূত তাড়াতে পারেন। আমি তাড়াই না, উপরওয়ালা শক্তি তাড়ায়, আমি তো নিমিত্ত মাত্র। কত টাকা নেবেন আপনি ভূত তাড়াতে? 5 লক্ষ। আরে বাবা, আপনি জানেন 5 লাখ টাকা মানে কত? কখনো দেখেছেন? ডান, ভূত তাড়িয়ে দিন, 5 লাখ টাকা আপনাকে দেব। আরে স্যার কিন্তু। গাড়ি বের করো। ওং হেম ক্লেম ট্রিম ট্রিম স্বাহা। আপনারা দুজনে এখানেই থাকুন, ভেতরে আমি একা যাব। আপনারা গেলে আপনাদের বিপদ হতে পারে। হ্যাঁ বাবা, যেমনটা আপনি বলবেন। তুমি যেই হও না কেন, আমার সামনে এসো, আমার সামনে এসো। সামনে না এলেও আমি তোমায় ভস্ম করে দেব। ওং হেম ক্লেম ট্রিম ট্রিম স্বাহা। ওং হেম ক্লেম ট্রিম ট্রিম স্বাহা। এই যে বাবা, এখনো বলছি এখান থেকে নিজের পায়ে হেঁটে বেরো, তো আমি তোমায় মেরে মেরে ভূত বানিয়ে ছাড়বো। ঠিক আছে, আমিও দেখব কে কাকে ভূত বানায়। ওং ওং ফট স্বাহা। এখনো সময় আছে, বেশি ফটফট করো না, নয়তো এমন পটকে দেব যে সারা জীবন আর এই বাড়ির আশেপাশে আসবে না। আজ পর্যন্ত কোনো ভূতের পুতের সাধ্য হয়নি যে আমার গায়ে হাত দেয়। এই ব্যাপার, এই দেখ। আরে আরে, এসব কি করছো ভূত তুমি? থামো থামো। আরে আমায় মেরে ফেললো রে। ও ভূত, শোনো শোনো, থামো ভাই থামো, ধুতি ছেড়ে দাও। আরে ধুতি ধরে টানছো কেন? ধুতি ছেড়ে দাও। আরে আরে, মচকে দিয়েছে, ভেঙে দিয়েছে, আমার শরীরের সর্বত্র ব্যথা করে দিয়েছে। ক্ষমা করে দাও বাপরা, এই ভূত এই বাবার বশীভূত হবে না। কি হয়েছে তোমার? খুব চিন্তিত মনে হচ্ছে। আমাদের পুরনো বাড়িটায় যে ভূত অধিকার করে রেখেছে, সে ওটাকে ভাঙতে দিচ্ছে না। আমি এটা নিয়ে খুবই চিন্তিত, কিন্তু ওটা ভাঙতেই হবে। আমি একটা কথা বলি, আমাদের পুরনো বাড়িতে যে ভুতুরে শক্তি আছে সেটা কিন্তু খারাপ নয়, কারণ যেই ওই জায়গাটায় যাক না কেন, ভূত তাকে প্রাণে মারে না, বরং শুধু মেরে মেরে তাড়িয়ে দেয়। আমার কথা শোনো, ওর সাথে গিয়ে কথা বলো, হয়তো কোনো উপায় বেরোবে।
আবার তুমি এসেছো? মনে হচ্ছে তুমি নিজের প্রাণের পরোয়া করো না। জীবন চলে গেলে যাক, কিন্তু এই বাংলো ভেঙে প্রজেক্ট করতেই হবে, আর আমি এটাকে সফল করবই। আর আমি এই বাড়ির জায়গায় অন্য কিছু তৈরি হতে দেখতে পারবো না। আমি এই জায়গাটাকে ভালোবাসি। চলে যাও তুমি শেঠ। আমি চলে যাব, কিন্তু তুমি আমার কথা একবার মন দিয়ে তো শোনো। আমি জানি তুমি খারাপ ভূত নও, প্লিজ, কিন্তু একবার আমার সামনে এসে আমার কথাগুলো শোনো, তারপর তুমি যা বলবে তাই হবে। শেঠ, আমাকে এত অনুরোধ করবার কোনো দরকার নেই। বলো কি কথা বলবে। আমি এটা জানতে চাই যে আপনি কেন এই বাড়িটাকে ভাঙতে দিতে চাইছেন না। আরে বাড়িটা তো আমারই। শম্ভুরামকে চেনো তুমি? শম্ভুরাম? আপনি শম্ভু কাকার কথা বলছেন না তো? হ্যাঁ, তার কথাই বলছি আমি। আমি ওনাকে কি করে ভুলতে পারি? উনি তো আমাদের কেয়ারটেকার ছিলেন। আমার ছোটবেলা তো ওনার কোলেই কেটেছে, আর আমি তো ওনার কাঁধে চড়ে পুরো শহর ঘুরে বেড়াতাম। কিন্তু যখন আমার 9 বছর বয়স হলো, তখন বাবা আমাকে পড়ার জন্য বিদেশে পাঠিয়ে দেন। তারপর ওনার সঙ্গে আর কোনোদিনও দেখা হয়নি। কিন্তু ভূত বাবা, আপনি ওনার ব্যাপারে কেন জিজ্ঞেস করছেন? তাহলে শোনো ছোট মালিক, আমি তোমাদের সেই শম্ভু কাকা। মৃত্যুর পরেও আমি আমার দায়িত্ব পালন করছি। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি শম্ভু কাকা, কিন্তু এই কাজ আমি নিজের স্বার্থের জন্য করছি না শম্ভু কাকা। আমার একটা জায়গা আছে, আর কয়েকজন সেই জায়গাটা দখল করে রেখেছে। আমার বিজনেস পার্টনারেরা তাদের সরাতে চাইছে, কিন্তু আমি চাই যে ওদের মাথায় যেন ছাদ থাকে। সেই জন্য এই জায়গাতে আমি তাদের বাড়ি করে দিতে চাই। আমার পরিস্থিতি এখন এমন নয় কাকা যে আমি অন্য জায়গাতে জমি কিনে তাদের জন্য বাড়ি করে দিতে পারি। বাবার হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টে মৃত্যু হওয়াতে তার অত টাকার কোনো হিসেবই নেই আমার কাছে। সেই জন্য প্লিজ আমাকে এই কাজটা করতে দিন। তুমি তো আমায় কাঁদিয়ে ছাড়লে ছোট মালিক। যদি আমি আগে জানতাম যে একটা ভালো কাজের জন্য বাড়িটা ভাঙছো, তবে আমি তোমায় বাধা দিতাম না। আমায় ক্ষমা করে দাও, আমি এখান থেকে চলে যাব। কিন্তু তার জন্য তোমাকে আমায় গত 20 বছরের স্যালারি দিতে হবে। স্যালারি? আমি মজা করছিলাম। মন দিয়ে শোনো ছোট মালিক, আমি ভালোভাবে জানি তোমার বাবা এই শহরের বড় দুটো ব্যাংকের লকারে তার প্রতিটি পাই পয়সার হিসেব রেখে গেছেন। যাও গিয়ে নিয়ে নাও। আপনি কি করে জানলেন? বড় মালিক আমায় সব বলেছেন। হয়তো এই আজকের দিনটার জন্য আমি চললাম। সর্বদা সুখে থেকো। শম্ভু কাকা, আমি আপনাকে কথা দিচ্ছি, এই জায়গাতে আমার বাবার মূর্তির সঙ্গে সঙ্গে আপনারও মূর্তি গড়ব আমি। মানুষ কোনো বিপদে না পড়ে যায়, সেই জন্য সাবধান বোর্ড লেখা হয়। আর যেখানে সাবধান বোর্ড লেখা থাকে সেখানে কখনো যাওয়া উচিত নয়। একটা গভীর অন্ধকার রাত ছিল। একটা ঝাড়ের ভেতর থেকে ভয়ঙ্কর আওয়াজ আসে। তখনই ঝাড়কে চিরে একটা ভয়ঙ্কর চেহারাওয়ালা বুড়ি ডাইনি বাইরে বেরিয়ে আসে। ও নিজের ব্যাগ থেকে একটা আয়না বার করে আর নিজের চেহারা দেখতে লাগে। ও চেহারায় ভাঁজ কাটা দাগ দেখে রেগে গিয়ে বলে উঠল, এ কি, আমার সুন্দর চেহারায় ভাঁজ কাটা দাগ দেখা যাচ্ছে। মানে যদি আরো কয়েকটা দিন আমি মানুষের রক্ত না পাই, তাহলে আমি বুড়ি হয়ে যাব। না না না, এটা হতে পারে না। আমি বুড়ি হতে পারি না, মোটেই বুড়ি হতে পারি না আমি। আমাকে তাড়াতাড়ি মানুষের রক্ত খেতে হবে, তাতে যাই হয়ে যাক না কেন, আমাকে মানুষের রক্ত চাই। ডাইনি মানুষের খোঁজে একটা গ্রামে এসে পৌঁছয়, কিন্তু গ্রামে কাকেও দেখতে পেল না।
ঘরের সব দরজা বন্ধ পড়েছিল। তখন ও পেছন থেকে কারোর আসার আওয়াজ শুনতে পেল। ও ঘুরে দেখল, তখন ও একটা তান্ত্রিককে আসতে দেখতে পেল। কি ভাগ্য আমার, শিকার নিজে হেঁটে আমার কাছে আসছে। এখন আমি এর রক্ত খাবো আর আবার যুবতী হয়ে যাব। দাঁড়াও, আমার খিদে না মিটিয়ে এত তাড়াতাড়ি কোথায় চলে যাচ্ছ? দাঁড়িয়ে যা ডাইনি, আর এই গ্রাম থেকে দূরে চলে যা, না হলে আমি তোকে মোটেই ছাড়বো না। ডাইনিকে মারাটা মুশকিলই নয়, অসম্ভব কাজ। মূর্খ তান্ত্রিক, এখন তুই বাঁচবি না, আর না এই গ্রামবাসীরা। ডাইনি তান্ত্রিকের দিকে এগিয়ে গেল। তান্ত্রিক ছাই বার করে চোখ বন্ধ করে মন্ত্র পড়তে থাকে আর ডাইনির ওপরে ছুঁড়ে ফেলে দেয়। ডাইনি কষ্টে ছটফট করতে লাগলো আর দয়ার ভিক্ষে চাইতে শুরু করলো। ছেড়ে দাও আমাকে, ক্ষমা করে দাও, আমি কাউকে কিচ্ছু করব না। এমনি তো এখন তুই কারো কিছু ক্ষতি করতে পারবি না। তান্ত্রিক নিজের ব্যাগ থেকে একটা ছোট শিশি বার করে, যার ভেতরে ডাইনি একটা ধোঁয়ার রূপে বন্দী হয়ে যায়। তান্ত্রিক ওই শিশি নিয়ে জঙ্গলের এক কুয়োর কাছে গিয়ে পৌঁছয়। আজকের পর তুই এই কুয়োতে বন্দী থাকবি, যতক্ষণ কেউ তোকে এখান থেকে বার না করে দিচ্ছে। এই রনিত, কি যে কেঁদে বেড়াস? তুই এখানে মুখ ঝুলিয়ে কেন বসে আছিস? আরে আমরা পিকনিকে যাচ্ছি ভাই, কারোর শ্রাদ্ধে নয়। জাস্ট চিল ইয়ার। ভাই, যবে থেকে আমি জানতে পেরেছি যে আমরা যে জঙ্গলে পিকনিক করার জন্য যাচ্ছি, সেখানে একটা ডাইনির কুয়ো রয়েছে, আর ওখানে আশেপাশে থাকা লোকেদের কথা মতো যে ওই কুয়োর ডাইনি লোকেদেরকে মেরে নিজের বয়সকাল বাড়িয়ে দেয়। ব্যাস, তখন থেকেই আমার কেরোসিন অবস্থা ভাই। আরে গ্রামের লোকেরা মূর্খ হয়, সেই জন্য ওরা সবাই ভূত প্রেত ডাইনির ওপরে আজ অব্দি বিশ্বাস করে। যাই হোক, ঠিক আছে, ডাইনি হোক বা ডাইনির মা, ওর সাথে আমরা করব তাম্মা তাম্মা। কি বন্ধুরা? ঠিক বলেছিস। রনিতের কথাগুলো একদম সত্যি ছিল, কিন্তু ওর বন্ধুরা ওর কথাগুলোর মজা উড়িয়ে খুব বড় ভুল করে ফেলেছিল। এরকম করে সবাই আজকে নিজেদেরকে একটা খুব বড় বিপদে ফেলে দিয়েছিল। জল শেষ হয়ে গেছে, আমি জল নিয়ে আসছি। ভিকি জলের সন্ধানে ঘন জঙ্গল পার করে এগিয়ে চলেছিল। তখনই ও সামনে একটা খুঁটিতে অনেকগুলো বাদুড়কে ঝুলে থাকতে দেখতে পায়, আর তারপর ওই সব বাদুড়গুলো ওখান থেকে যেই না উড়ে চলে গেল, ভিকি ওখানে একটা বোর্ড ঝুলে থাকতে দেখলো। বোর্ডে লেখা ছিল সাবধান, ডাইনির কুয়ো, এই কুয়োর কাছে যাওয়া একেবারে নিষেধ। আজ পৃথিবী কোত্থেকে কোথায় পৌঁছে গেছে, কিন্তু এই গ্রামের লোকেরা এখনো ভূত প্রেতের কথায় আটকে রয়েছে। ভগবানই জানে এই গ্রামের লোকগুলোর মাথায় কবে বুদ্ধি হবে। ভিকি একটা গাছের ডাল ভাঙে, সেটা বোতলে ভেঙে তার সাহায্যে কুয়ো থেকে জল বার করতে লাগলো। তখনই ওর কানে খুব ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ শুনতে পেল। ভিকি আওয়াজ শুনে ভয় পেয়ে যায় আর এদিকে ওদিকে তাকাতে লাগলো, কিন্তু চারিদিকে শুধু গাছপালা আর বন জঙ্গল ছাড়া কিছুই দেখতে পেল না। ভিকি ঘাবড়ে গিয়ে, কে আছে ওখানে? মনে হচ্ছে কোনো বাচ্চাকেই কুয়োতে ফেলে দিয়েছ হবে।
আমি আবার ফিরে এসেছি, আমি আবার ফিরে এসেছি। দেখ তান্ত্রিক, আমি আবার ফিরে এসেছি। ওর পেছনে কি হচ্ছে সেটা না জেনে ভিকি জলের বোতল নিয়ে সামনে কারের দিকে এগিয়ে গেল। ও পেছন থেকে এই আওয়াজগুলো শুনে ভয়ে থেমে যায়। তখনই ডাইনির নজর ওর উপর পড়ে যায়, আর তখনই ও ভিকের পেছনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে যায়। ডাইনি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। ভিকি অনুভব করে ফেলল যে কেউ ওর পেছনে এসে চুপ করে দাঁড়িয়ে আছে। ও একটু ভয় পেয়ে গেল। তা সত্ত্বেও ভয়ে কাঁপছিল ভিকি সাহস করে পেছনে ঘুরে তাকালো, আর খুব খারাপভাবে শক লেগে চোখ খোলা হয়েই রয়ে যায়, যেন ও মৃত্যুকে দেখে ফেলেছিল। কুয়োর ওপরে বাতাসে একটা বুড়ি খুবই মারাত্মক ডাইনি, যে ওকে দেখে জোরে জোরে হেসে যাচ্ছিল। ভিকি প্রাণ বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু ও বেশি দূর যেতে পারল না। ডাইনি নিজের লম্বা চুল দিয়ে ওকে ধরে নিজের দিকে জোরে টেনে নিল। আমার থেকে দ্রুত তো অলিম্পিকের খেলোয়াড়রাও দৌড়তে পারবে না, তাহলে তুই আর কি জিনিস রে? হ্যাঁ, কত যুবক আর গরম রক্ত। আজ তো আমি খুব মজা পাবো তোর রক্ত খেয়ে। ভগবানের জন্য আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। তুমি এই জল খেয়ে নাও। আমি জল নয়, রক্ত খাই। তুই ওখানে ওই বোর্ডে সাবধান লেখা ছিল পড়িসনি নাকি রে? রক্ত চুষে খাওয়া ডাইনি আমি, যে রক্ত খেয়ে যুবতী হয়ে যায়। এবার আমি তোর রক্ত খাবো। হঠাৎ ডাইনির জিভ খুব ধারালো হয়ে যায়, আর একটা ঝটকায় ভিকির মাথা ধড় থেকে আলাদা করে দেয়। ওর ধড় থেকে বেরোনো রক্তটাকে হাতে তুলে খেতে লাগলো। রক্ত খেয়ে ডাইনি একটু যুবতী হয়ে যায়, আর ওর চেহারার ভাঁজ কাটা দাগ একটু কম হয়ে যায়। এই ভিকি কোথায় মরে গেল ভাই? অমিত, মনে হচ্ছে ওই জঙ্গলের ঝাড়ে কিছু আছে। ওই ঝাড়টা খুব জোরে জোরে নড়ে যাচ্ছে। অমিত ওই দিকে তাকিয়ে দেখল ঝাড়টা একটু নড়াচড়া করছিল না। ও বলল, কোথায় নড়ছে? ওখানে তো কিছুই নেই। ভয় পাস না, বাতাসে নড়ছিল হয়তো। কিন্তু বাতাস তো একটুও বইছে না। দেখ, একটাও পাতা নড়ছে না। ভাই, তুই খুব বেশি ভয় পাস। কোনো জন্তু হবে, আমাদের দেখে ভয় পালিয়ে গেছে। তুই টেনশন নিস না, চল চিল মার यार। কিন্তু রনিত তো টেনশন নিয়ে ফেলেছিল। বাঁচাও, 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 বাবা, বাঁচাও। ওর বন্ধু ওকে ছটপট করতে দেখছিল। অমিত আর সনজিৎ রনিতকে বাঁচানোর জন্য ওর দিকে দৌড়লো। রনিতকে টেনে বাইরে বার করার পুরো চেষ্টা করলো। তখনই হঠাৎ রনিতের শরীর বাইরে বেরিয়ে যায়। এই কারণে অমিত আর সনজিৎ মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ার পর ওরা নিজেদেরকে সামলে নেয়, আর ওদের নজর রনিতের দিকে চলে যায়। রনিতের মাথা ধড় থেকে উধাও ছিল। এটা দেখে অমিত, সনজিৎ গুরুতরভাবে ভয় পেয়ে যায়। দুজনে কিছু বুঝতে পারতো তার আগেই ঝাড় থেকে ডাইনির চুল বেরিয়ে আসে, আর ওই চুলটা ওদেরকে ধরে কুয়োর দিকে টেনে নিয়ে চলে যায়। দুজনে উল্টোভাবে ঝুলে থাকা ডাইনির চেহারা থেকে কয়েক ইঞ্চি দূরে ছিল। আজকের এই খাবার খেয়ে আমি খুব খুশি। মানুষ যদি কোনো সাবধানের বোর্ড দেখেও না দেখতে পায়, তাহলে তারা তাদের মৃত্যুকে নিমন্ত্রণ করে। সেই জন্য যেখানে সাবধানের বোর্ড থাকবে সেটাকে না দেখার ভান করিবেন না। কে জানে ওখানেও ডাইনির বাস রয়েছে।
আছে আর কোন বাপের ছেলে যারা এই সাবধান বোর্ডকে অবমাননা করে আমার কুয়োর কাছে আসতে চায়?